তা দেখে আম্বিয়া বেগম আজলানের দিকে কোনা চোখে এক প্রকার তাকাল। এত শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখে উনি অবাক হয়েছেন। বউ এবং তিরিং বিরিং নেচে চলছে আর সে কিছু বলছে না। আফতাব শেখ হাততালি দিয়ে বললেন, বৌমা, তোমার বরকে নিয়ে যাও, জীবনে মিষ্টি জিনিসটার সাথে একটু সাক্ষাৎ হওয়া দরকার। তিথি বলল, আরে গোড়ে গোড়ে মুখরেতে কালা কালা চশমা। আম্বিয়া বেগম ফিক করে হেসে উঠলেন। পাশ থেকে বড় ফুপু বললেন, আজলানের চেহারাটা দেখেছিস? আম্বিয়া বেগম বললেন, বউকে এখন তেল মারছে, চলে যাবে বলেই ভয় পাইছে। ভয়ও পায় আজকাল। ও যেমন বউ, ভয় পাবে না? কে বলবে এই মেয়ে কিছুক্ষণ কেঁদে কেটে একসা করেছে। তিথি নাচানাচিতে এতটা ব্যস্ত হয়ে গেল আজলানকে সেটাই ভুলে গেল। তিথির গলা শুকিয়ে এসেছে। সে পানি খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখল আজলানের কোলে ডোডো গোল গোল করে তাকিয়ে নাচ দেখছে। মাকে দেখে হাত দুটো মাথার উপর তুলে দিয়ে সে উপরে লাফ দিয়ে উঠল। তিথি এসে বলল, ঘুম শেষ? ডোডো তার মাথায় তুলে দেয়া সানগ্লাস কেড়ে নিতে হাত বাড়ালো। তিথি তাকে কোলে টেনে নিয়ে দু গালে টাপুস টুপুস চুমু খেয়ে নিয়ে চলে গেল। ডোডো লাফাচ্ছে তার কোলে। আইজা তাকে দেখে হাসতে লাগলো। গান বন্ধ হওয়ার সাথে সাথে ডোডো চমকে উঠে চারপাশে তাকালো। তিথি বলল, শেষ, গান শেষ। ডোডো গোল গোল চোখে তাকিয়ে থাকলো। আম্বিয়া বেগম এসে বললেন, হয়েছে, এবার ঘরে যা, আজলান ঝিমাচ্ছে। তিথি দেখলো ঘুম পাওয়ায় আজলানের চোখ দুটো লালচে হয়ে গেছে। বোনের বিয়ে বলেই হয়তো এই প্রথম হাসি তামাশার মধ্যে সে এখনো দাঁড়িয়ে আছে। কোনো কালেই তার এসব পছন্দ না, তার উপর বউটাও এরকম। এখন নিজের পছন্দের বাইরে গিয়েও কাজ করতে হয়। দেখা যাচ্ছে তাতেই সব শান্তি। সাউন্ড বক্সে আবারও নাচ গান বেজে উঠেছে। ডোডো আবার লাফ দিয়ে উঠল। তিথি হেসে বলল, পাজি ছেলে কোথাকার, তোর বাপ দেখ এখনই মনে হয় ঝিমিয়ে পড়ে যাবে। বুইরা বেটা একটা ভয় পাচ্ছে ঘরে। চল ঘুম পাড়িয়ে আসি। আজলানের সামনে এসে সে বলল, আমি অনুষ্ঠান শেষ হওয়ার পর ঘুমাবো। আজলান কিছু বলল না। তিথি বলল, কেউ ঝিমিয়ে পড়ে গেলে আমার দোষ নেই। আজলান তির্যকভাবে বলল, কালা চশমা পরে নাচছিলে কোমর দুলিয়ে, ভালোই তো লাগছিল। কোনো ভদ্র পরিবারের বউ এভাবে নাচে? তিথি বলল, এটা ভদ্র পরিবার, সেটা কে বলল? আজলান বলল, যাও নাচো। তিথি বলল, 100 বার নাচবো, তোমার কি তাতে? আজলান বিড়বিড় করে উঠে বলল, এসব ভিডিও করছে দেখছো না? নিজের রাগকে সে সামলাতে পারছে না শত চেষ্টা সত্ত্বেও। বেরিয়ে এলো। তিথির হাত খপ করে ধরে বলল, চলো, আর কোনো কথা নয়, যথেষ্ট নেচেছো। তিথিকে টেনে নিয়ে চলে গেল সে। আম্বিয়া বেগম আফতাব শেখের উদ্দেশ্যে বললেন, দেখলে তো, তোমাকে বলেছিলাম আমি, ও পছন্দ করে না মানে করে না। ও চুপ করে ছিল বলে মনে করেছি বউকে একটু ছাড় দিয়েছে, কিন্তু ক্ষেপে আছে কে জানতো। বউ কাঁদলেও দোষ, নাচলেও দোষ, মেয়েটাকে শান্তি দিল না। মফিজ সাহেব এক কোনায় বসে ঝিমাচ্ছিলেন। তিথিকে টেনে নিয়ে যেতে দেখে চোখ দুটো ওনার বড়সড় হয়ে গেছে। আজলান তিথিকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ডোডো উল্টোপাল্টা শব্দ করে ছাদ থেকে কেন তাদের মা ছেলেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ জানাচ্ছে। আজলান তাকে বিছানায় বসিয়ে দিয়ে তিথিকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে নতুন খয়েরি রঙের নাইট ড্রেস ছুঁড়ে মেরে চলে গেল। তিথি সালোয়ার কামিজ পাল্টে গা মুছে ধুয়ে ঢিলে ঢালা নাইটিটা পরে বেরিয়ে এসে বিড়বিড়িয়ে বলল, এসব বেয়াদব পোশাক পরতে বলে আবার নিজেকে ভদ্রলোক দাবি করে? ন্যূনতম হায়া সারাম নেই। মানুষ বউয়ের জন্য এসব পোশাক কেনে? তিথি হাত মুখ মুছে মুখে নাইট ক্রিম মাখতে যাচ্ছিল। আজলান চোখের উপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর দৃঢ় বদ্ধ ঠোঁট দুটো দেখে বোঝা যাচ্ছে মেজাজ সপ্তম আসমানে। তিথি মুখ মুছড়ে লাইট নিভিয়ে এলো। ডোডো আজলানের ওপাশে শুয়েছে। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা। তিথি শুয়ে পড়ল বেশ সাবধানে। ডোডো আবারও ঘুমিয়ে পড়েছে। ডোডোর বাপও। তিথি বিড়বিড়িয়ে বলল, আমার বাচ্চাকে সরিয়ে ফেলেছে।
সে আজলানের উপর দিয়ে ডোডোকে নিজের কাছে নিয়ে আসার জন্য হাত বাড়ানো মাত্রই আজলান তাকে এমনভাবে ছুঁড়ে মারল, সে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠা মাত্রই আজলান ধরফড়িয়ে উঠে বসল। তিথি বলল, মরে গেলাম মরে গেলাম। আজলান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, কোথায় লেগেছে? উফ মুসিবত, কোথায় লেগেছে বলো। শেষে ধমকে উঠল সে। তিথি তার হাত ধরে পিঠে নিচে দিয়ে বলল, পিঠে। আজলান বলল, বেশি লেগেছে? খুব। আজলান বলল। দেখাও। তিথি লজ্জা পেয়ে গিয়ে বলল, ধুর, দেখবো কিভাবে? কি এক মরার কাপড় পরছি, শুধু উপরে উঠে যাচ্ছে। আজলান বিরক্ত হয়ে বলল, তোমার লাগেনি তাই তো? তিথি দুপাশে মাথা নেড়ে বলল। না। আজলানের মুখ শক্ত হয়ে উঠল। তিথি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। আজলান বিছানা থেকে নেমে লাইট নিভিয়ে দিয়ে ক্যালেন্ডারের ভাঁজ নিয়ে রোল করতে করতে বলল, তুমি নিজে ঘুমাবে নাকি ঘুমাতে দেবে? তিথি এক লাফে বিছানা থেকে নেমে গিয়ে পালঙ্কের পেছনে লুকিয়ে গিয়ে বলল, ও আল্লাহ, তুমি আমাকে মারবে নাকি এখন? আজলান ক্যালেন্ডারের রোলটা নিয়ে এগিয়ে এলো। তিথি দৌড়ে অন্য জায়গায় সরে দাঁড়ালো। বর বউ দৌড়ছুট খেলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল। আজলান শেষে বিছানায় বসে দু হাত পেছনে ঠেললে ভার নিয়ন্ত্রণ করে তিথির দিকে তাকিয়ে বলল, তোমার চোখে ঘুম নেই মেহবুব? তিথি ধীর পায়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলল, ওটা ফেলে দাও, ঘুমিয়ে পড়বো এখন। আজলান রোলটা ফেলে দিল। আর ঠিক তখনই তিথি তার কোলে এসে চেপে বসে পড়ল। তার কণ্ঠে মিষ্টি অনুরোধ, চলো ঘুমিয়ে পড়ি। আজলানকে ধাক্কা দিতে গিয়ে নিজেই হঠাৎ শক্ত দু হাতের মধ্যে বন্দী হয়ে গেল তিথি। মুহূর্তের মধ্যে আজলান তাকে কাছে টেনে নিল এবং তার ক্রুদ্ধ দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা জ্বালাময় আবেগ প্রকাশ পেল গলার ভাঁজে পড়া কঠিন আগ্রাসী চুম্বনগুলোতে। এই চুম্বনগুলো যেন আজলানের ভেতরে জমে থাকা ক্ষোভ আর ক্রোধের বহিঃপ্রকাশ। ও আল্লাহ রে, ডোডো দেখলে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। কি নির্লজ্জ বাপ মা তার, ছি। আইজা গায়ে হলুদের শাড়ি পরে ঘুমিয়ে পড়েছিল। তিথি তার ঘরে এসে দেখল সে ঘুম, শুধু চুলগুলো খুলছে, মুখের সাজগোজ এখনো রয়ে গেছে। সে আইজার গায়ে হাত দিয়ে ধীরে ধীরে ডাকলো। ডোডো মায়ের দেখা দেখি ফুপির গায়ে হাত রেখে ছাকালো। তিথি আইজার গায়ের উপর তাকে শুইয়ে দিয়ে বলল, তুই ডেকে দে ডোডো, আমার অনেক কাজ পড়ে আছে। ডোডো আইজার গাল কামড়ে ধরল, চুল টেনে ধরল। আইজা আত্মস্বরে বলল, সকাল সকাল কি শুরু করেছো আব্বা? ডোডো তার চুল শক্ত করে ধরল। আইজা বলল, আমি চলে যাব আজ, তবুও মারে। ডোডো আবুল তাবুল কি যেন বকতে লাগলো। আম্বিয়া বেগম এসে দেখলো ফুপু ভাইপোর আদর মহব্বত দেওয়া নেওয়া হচ্ছে। তিনি বললেন, উঠে পড়, আর কতক্ষণ ঘুমাবি? আজ কি ঘুমানোর সময়? আশ্চর্য, আমার ভাই কি করছে? ডোডো আম্বিয়া বেগমকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আম্বিয়া বেগম তাকে কোমরে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। তিথি রমলা চাচির সাথে রান্নাঘর পরিষ্কারের কাজে শুরু করেছে। শাড়ির আঁচল কোমরে গুজে এক হাতে স্কচ বার ধরে সিঙ্কের তলা পরিষ্কার করছে। রমলা চাচি রান্নাঘরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে বলল, তোমার মেজো ফুপু শাশুড়ি কাল অনেক রাত অবধি রুমের মধ্যে প্যান 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 করছিল। তিথি রান্নাঘরের কাউন্টার টপ ও অন্যান্য প্রান্তগুলো মুছতে মুছতে বলল, থুর, পাগলি কিনা বলে ছাগলি কিনা খায়, বাদ দাও। রমলা চাচি বলল, তোমার জামাই কিছু বলে নাই কেন? ওই রকম বেডিগুলারে কিছু বলা লাগে? নইলে এরা শুধরায় না। নিজের মেয়ের ঘর বাঁচাইতে পারে নাই, আসছে পরের মেয়ের দোষ ধরতে। নির্লজ্জ বেডি মানুষ। তিথি চুলা পরিষ্কার করছে, সেই সময় আজলান রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তার গায়ের খুশবু শুকে তিথি বুঝে ফেলছে সে এসেছে। আজলানের কোলে ডোডো, সে আম্মা আম্মা ডাকছে মৃদু স্বরে। তিথি দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি চায় বাপ ছেলে? ডোডো বাবার কোলে বসে ন্যাংটো মারি দেখিয়ে হাসলো, ডাকলো, আম্মা। তিথি তাকে জিভ দেখিয়ে দিল। ডোডো আরো খুশি, জিভ বের করে দেখালো। তিথি চোখ উল্টোতেই ডোডো চোখ উল্টালো। আজলান বলল,
আমাদের খেতে দাও। সকাল থেকে সবাইকে ডেকে ডেকে খেতে দিচ্ছ, আমাদের খাবার কোথায়? ও খিদেই দেখলাম মায়ের শাড়ির আঁচল চিবোচ্ছে। এত কিসের কাজ এখানে? তিথি বলল। কিসের কাজ দেখতে পাচ্ছে না? চাচি, তোমার বাবু কি খাবে জেনে নাও। রমলা চাচি বলল। বিরিয়ানি আছে, দিব বাবু? আজলান নাক তুলে বলল। বাসি খাবার খেতে হবে কেন? সকাল থেকে সবাইকে বাসি খাবার দিচ্ছ নাকি মেহবুব? তিথি বলল। আশ্চর্য, বিরিয়ানিগুলো কি ফেলে দেবো নাকি? সবাইকে মজা করে খেয়েছে। তোমার ইচ্ছে না করলে তুমি খাবে না, ব্যাস। বিয়ে বাড়িতে এত ঢং দেখার সময় নেই। আজলান বলল। ডোডোকে এসব বাসি খাবার দেবে না, খবরদার। তিথি ডোডোকে মিষ্টি খাইয়ে দিল। ডোডো মাথা নেড়ে নেড়ে খাচ্ছে। তিথি তার গালে চুমু খেয়ে বলল। তোর খিদে লাগলে তোর বাপকেও খেয়ে ফেলবি, কাউকে ভয় পাবি না, বুঝছিস? ডোডো বড় বড় চোখ করে চাইল। তিথি গালে চুমু দিতে দিতে বলল। আমার বাচ্চা আমার সব কথা বুঝে ফেলে। আজলান কড়া গলায় বলল। ওকে বাসি মিষ্টি দেবে না মেহবুব, বারবার বলবো না এক কথা। তিথি আর খাওয়ালো না। আজলান দাঁড়িয়ে থেকে ডিমের অমলেট আর ব্রেড সেকে নিল। তারপর চামচ ধুয়ে ডোডোকে কোলে নিয়ে চলে গেল। তিথি বলল। বেড়া মানুষের এত ঢং। আইজা শাড়ি পাল্টে এসে বলল। ভাবি, আমার চুলে জট পেকে গেছে, একটু ছাড়িয়ে দিবে? তিথি বলল। তেল দাও আগে, আমি আসছি কাজ সেরে। ঝট করে শ্যাম্পু করে ফেলবে। তার মধ্যে আম্বিয়া বেগম এসে বললেন। এই আইজা, তোর মেজ ফুপু নাকি সকাল থেকে কিছু খায়নি, যা কিছু দিয়ে আয়। আইজা রেগে বলল। আশ্চর্য, বিয়ের দিনও আমি কাজ করব? রমলা চাচি বলল। আচ্ছা, আমি এখন নিয়ে যাইতেছি। রমলা চাচি বিরিয়ানি নিয়ে ফেরত এসে বলল। উনি নাকি বিরিয়ানি খাবেন না। তিথি বলল। নাস্তা দিয়ে চা দাও। রমলা চাচি বলল। উনি নাকি গরম ভাত খাবেন। তিথি বলল। ভাত বসিয়ে দাও তাহলে। আম্বিয়া বেগম বললেন। ততক্ষণ বসে থাকতে পারবে কিনা জিজ্ঞেস করে আয়, নইলে আবার শুরু করবে। বিয়ে বাড়িতে যেমন মানুষের ভিড় তেমন খাওয়া দাওয়া। তিথি একটু ফাঁক পেয়ে আইজার চুল ছাড়াতে চলে এলো। তেল দিয়ে চুল আঁচড়ে দিতে দিতে হাসাহাসি করছিল তারা গত রাতে ভিডিওগুলো দেখে। তন্মধ্যে আজলান এসে বলল। ওখানে আবার কি হয়েছে? আইজা চমকে উঠল। তিথি কৌতূহল হয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে? আজলান বলল। হুপু নাকি ভাত চেয়েছে। তিথি অবজ্ঞার সুরে বলল। হ্যাঁ তো। আজলান রাগত স্বরে। না দিয়ে এখানে হাসাহাসি করছো কেন? তিথি বিছানায় চিরুনি ছুঁড়ে মেরে বেরিয়ে গেল হনহনিয়ে। রান্নাঘরে গিয়ে রমলা চাচিকে বলল। ভাত দাও নাই? রমলা চাচি বলল। এখন দিয়ে আসছি। বাপরে বাপ, যে সিক্কুর দিছে, যেন তারে কেউ ভাত দিব না বলছে। আজলান বেরিয়ে গেল চুপচাপ। আম্বিয়া বেগম এসে তিথিকে দেখে বললেন। তোর আবার কি হয়েছে, মুখটা এমন করে রেখেছিস কেন? তিথি ফুঁসে উঠে বলল। তোমার ছেলে জিজ্ঞেস করতেছে ওর মেছু ফুপুকে ভাত দিয়েছি কিনা। কেন? আমি ভাত দেওয়ার কে? যেন আমি ভাতের পাতিলের তালা মেরে রাখছি। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বললেন। আচ্ছা, রাগ করিস না। আম্বিয়া বেগম ঘরে এসে আজলানকে বললেন। তোকে বলছি না তোর ফুপুর হয়ে কোনো কথা না বলতে বৌমাকে। আজলান অবাক স্বরে বলল। আশ্চর্য, কি বলেছি আমি? ফুপু আমাকে দেখা মাত্র বলল তোর বউ ভাত দিবে বলে কোথায় চলে গেছে। আমি বাড়িতে এতক্ষণ না খেয়ে থাকি না, তাই মেহবুবকে জিজ্ঞেস করেছি। আম্বিয়া বেগম বিরক্তির সূচক শব্দ করে বলল। ওকে কাল যা তা বলছে, ও ভাত দিবে কেন? ওকে ভাত দেওয়ার লোক আর নাই বাড়িতে। আজলান বলল। উফ, অসহ্য মনে হচ্ছে। ছোট বাচ্চাদের ঝগড়া লেগেছে তাই কথা বলবে না একে অপরের সাথে। তোমরা মেয়েরা কি চাও আমি বুঝি না, মাথা খারাপ করে ফেলো। সে বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে বিড়বিড় করতে করতে। প্রত্যেকটি পদক্ষেপ রাগ প্রকাশ পাচ্ছে। আইজাকে বউ সাজানো হয়েছে অত্যন্ত যত্ন করে। পরনে খয়েরি হাফ সিল্ক জামদানি শাড়ি। শাড়িটা আজলানের পছন্দ হয়েছে শুনে আইজা ভীষণ খুশি। তার চুলে পরানো হয়েছে গোলাপ ফুলের মালা, গলায় ভারী সোনার হার, হাতে চুড়িও বালা, শীতের মাঝখানে টিকলি, মুখে সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে লাল লিপস্টিক। ডোডোকে কোলে নিয়ে বসে আছে সে।
ডোডো মুখ তুলে খানিকটা হা করে তাকিয়ে আছে। আইজা তার ঠোঁটে আলতোভাবে ডোডোর গালে নাকে ঠোঁট ছুঁয়ে আদর করতে করতে বলল, আবার মন পড়বে ফুপির জন্য? ডোডো মাথা ঝাঁকায়। আইজা জিজ্ঞেস করে, কলেজা পড়বে? ডোডো আবার মাথা দোলায়। পার্লারের মেয়েগুলো হেসে বলে, কি চালাক বাবু। ডোডো একটা আঙ্গুল তুলে আইজার নাকের নটটা ধরতে চায়। আইজা হাসতে হাসতে বলে, পাগল ছেলে। তিথি এসে ডোডোকে কোলে নিয়ে বলে, ডোডো চল চল, আমরা মা ছেলে বসে আগে পেট পুড়ে খেয়ে নিই। সে ডোডোকে নিয়ে ঘরে চলে এলো। আজলান তাদের জন্য গরম গরম বিয়ের ভাত নিয়ে এসেছে। সাবধান করে বলল, এখানে বসে চুপচাপ খাও, ডোডোকেও খাইয়ে দাও, সবার সামনে ওকে খাওয়াবে না বেকুব। তিথি মুরগির পিস তুলে ডোডোর সামনে দিল। ডোডো দু হাতে তা ধরছিল। আজলান তিথির হাত ধরে ফেলল। আজলান হাত ধুয়ে ছোট ছোট করে মাংস ছিঁড়ে ডোডোকে খাইয়ে দিতে লাগলো। বলল, ও হাতে নিয়ে খাওয়া শিখেছে এখনো? তাছাড়া এগুলো গরম, এইভাবে খাওয়াবে? তিথি বলল, না, খাবো না এভাবে। আজলান কপাল ভাঁজ করে তাকালো। তিথি বলল, সুন্দর করে বলো। আজলানের কপালে দ্বিগুণ ভাঁজ পড়ল। তিথি বলল, বলো মেহবুব, এইভাবে খাইয়ে দিতে হয়, বলো। আজলান চোখ সরিয়ে নিল বেশ ভঙ্গিমা করে, যেন সে তিথির কথা গায়ে মাখেনি। ডোডোকে খাইয়ে দিতে দিতে তিথিকে দেখিয়ে মাংসের গায়ে কামড় দিল সে। তিথি তক্ষুনি রাক্ষসীর থাবায় মাংসটা কেড়ে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, বুঝেছি এবার, তুমি বাম দিয়ে দিয়ে খেতে বসে গেছো। নো বাচ্চা ধন, তোমাকে ভাগ দেওয়া যাবে না। ডোডো বল, এই সাথের ভাগ হবে না, তুমি আমার যত পেয়ারি বাপই হও না কেন। ডোডো মাথা দুলিয়ে বলল, না না। তিথি অট্ট হাসিতে ফেটে পড়ল। আজলান হতাশ চোখে চেয়ে রইল। ডোডো থাবা মেরে এক মুঠ ভাত নিয়ে আজলানের দিকে বাড়িয়ে দিল তক্ষুনি। আজলান মৃদু হেসে হাত থেকে ভাতগুলো খেলো, মাথা দুলিয়ে বলল, মজা। ডোডো আরেকবার থাবা ভাত তুলে তিথির দিকে বাড়িয়ে দিল। তিথি ভাত খেয়ে নিয়ে বলল, ওলে বাবালে, খুব মজা। ডোডো আরেক থাবা ভাত তুলে নিজের গালে দিল। বেশিরভাগই নিচে পড়ে গেল। তিথি গালে চড় মেরে বলল, ধুর গাধা, মাংস খা, চিংড়িটা খা, রেজালা খা, ভাত খাচ্ছিস কেন শুধু? পাগল নাকি বেটা? ওই বেটা, নে মুরগির আন্ডা খা। আমার বাচ্চা হলে চালাক হলি না, আমার বাচ্চা হয়ে চালাক হলি না, হলি বাপের মতো। দূর। আজলান চুপ করে মা ছেলের কাণ্ড চেয়ে রইল। সে হাসবে নাকি কাঁদবে, এই মহিলা কি কোনোদিন শোধরাবে না? একে নিয়ে এভাবে জীবনটা পার হবে? তিথি তাকে ওভাবে তাকাতে দেখে হঠাৎ ভারী লজ্জা পেয়ে গেল। এই বেটা হঠাৎ হঠাৎ এমনভাবে তাকায় যে অন্তরাত্মা কেঁপে ওঠে। আম্বিয়া বেগম ব্যস্ত পায়ে হেঁটে এসে বলল, আজলান, ওরা চলে এসেছে আব্বা, চল। কি করছিস এখানে? ও মা, আমার ভাই ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে। ডোডো হাত বাড়িয়ে তাকালো। আম্বিয়া বেগম বললেন, আমার অনেক কাজ ভাই, পরে কোলে নিব, তুমি খাও। আজলান দাঁড়িয়ে পড়ে বলল, চলো ওরা খেয়ে নিক। হ্যাঁ চল। আম্বিয়া বেগম হঠাৎ খেয়াল করলেন আজলানের গালের ভাতের দানা লেগে আছে। তিনি ফিক করে হেসে বললেন। আজলান তিথির সাথে সাথে ডোডো বড় বড় চোখ করে চেয়ে রইল ওনার দিকে। আজলান বিরস গলায় জিজ্ঞেস করল, হাসছো কেন? আম্বিয়া বেগম হাসি চাপা দিয়ে বললেন, তোর গালে ভাতের দানা লেগে আছে। তিথি গুরুতরভাবে বলল, আমাদের মা ছেলের মাঝখানে এলে এই অবস্থাই হবে। আজলান গাল মুছে নিয়ে বলল, হয়েছে, এবার চলো। আম্বিয়া বেগম বললেন, বউ, ওকে খাওয়ানো শেষ হলে তাড়াতাড়ি আয়, তোকে খুঁজবে ওরা। তিথি ডোডোকে খাইয়ে নিজেও বাকিগুলো খেয়ে নিল। তারপর পেটে হাত বুলিয়ে বলল, বিয়া খায়া লইছি। ডোডো তার দেখা দেখি পেটে হাত দিল। তিথি হো হো করে হেসে উঠে তাকে কোলে তুলে ঘুরিয়ে সোহাগ করে বলল, একেবারে পাকনা বাচ্চা আমার। আজলান শেখের প্রোডাক্ট বহুত পাকনা। ডোডো খিক খিক করে হাসলো। আজলান এসে বলল, মেহবুব চলো, তোমাকে খুঁজছে জারিফের আম্মা। তিথি ডোডোকে নিয়ে চলে যাচ্ছিল দৌড়ে। আজলান খপ করে তার হাত ধরে টিস্যু দিয়ে মা ছেলের মুখ মুছে দিতে দিতে বলল, যত সব পাগল ছাগল নিয়ে আমি আছি মহাবিপদে,
ইজ্জত সম্মান রাখবে না আমার? ডোডো তার দু ঠোঁট নাচিয়ে ডাকলো। পাপ্পা। আজলান তার ঠোঁট মুখ মুছে দিয়ে চুমু দিতেই ডোডো হেসে উঠল। আজলান বলল, এবার চলো। তিথি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অবুঝ বাচ্চার মতো। অভিমানী স্বরে বলল, বাচ্চাকে দিছে, বাচ্চার মায়েরটা কোথায়? আজলান তার মাথার পেছনে হাত রেখে টেনে এনে ঠোঁটে চুমু খেলো। তারপর ডোডো দু গালে চুমু খেয়ে বলল, আল্লাহর ওয়াস্তে চলো এবার। তিথি তার কলার টেনে এনে বলল, আপিসার কয় কি? আমরা মা ছেলে কারোর কাছে ঋণী থাকতে পছন্দ করি না, বুঝলে? হিসাব ইয়াকুল ইয়াকুল। বলেই টুপ করেই খোঁচা দাড়ির মধ্যে দু ঠোঁট গেঁথে চুমু দিল। ডোডো বাবার তার দু হাতে বাবার চুল ধরে টেনে এনে আজলানের গালে কামড় দিয়ে দু হাত উপরে তুলে জয়ধ্বনি দিয়ে বলল, ও ও। আজলান তার মেজাজ হারিয়ে বলল, মা ছেলে দূর হও, আমাকে চুল আঁচড়াতে হবে, কলারে আয়রন করাতে হবে, ফালতু। আইজার বিয়ের ঝামেলা চুকে যাওয়ার পর আজলান তিথিকে খুঁজছে। আইজার বিদায় বেলায় মেয়েটা কেঁদে কেটে একসা করেছে। এরকম অবুঝ মেয়ে মানুষ নিয়ে সংসার করা যায়? তুমি কেন কাঁদছো? জিজ্ঞেস করতেই রেগে গিয়ে বলল, তুমি পাষাণ ভাই হতে পারো, আমি পাষাণ ভাবি নই। আমার বোন নেই, ও আমার বোন হয়ে উঠেছিল। তুমি আমাকে হাসতে বারণ করতে পারো, কাঁদতে বারণ করতে পারো না। আজলান কোনো মতে সরে পড়েছিল। এখন কোথায় গেল? আম্বিয়া বেগম তাকে এদিক ওদিক ঘুরঘুর করতে দেখে বলল, ডোডোর মাকে খুঁজছিস নাকি? আজলান বলল, হ্যাঁ, ওই ডোডোকেও দেখতে পাচ্ছি না তাই। আম্বিয়া বেগম বললেন, তোর মেজো ফুপুর ঘরে দেখলাম সবার সাথে বসে গল্প গুজব করছে। আজলান অবাক কণ্ঠে বলল, মেজো ফুপুর ঘরে? হ্যাঁ তাই তো। আজলানার কথা না বাড়িয়ে মেজো ফুপুর ঘরে গিয়ে দেখলো তিথি ডোডোকে কোলে নিয়ে বড় ফুপুর পাশে বসে গল্প করছে। মেজো ফুপু উপস্থিত সেখানে। কারো চেহারা দেখে মনে হচ্ছে না গতকাল এখানে যুদ্ধ চলছিল। সে আফসোসের সহিত মাথা দুলিয়ে চলে এলো ঘরে। তিথি কিছুক্ষণ পর ডোডোকে নিয়ে হাজির হলো। ডোডোকে বলল, কোমরটা ব্যথা হয়ে এলো আমার। তুই মা ছাড়া কিচ্ছু বুঝিস না ডোডো। আজলান ঘাড় ফিরিয়ে তাকায়। ডোডো তার মায়ের মুখের দিকে হা করে তাকিয়ে আছে। তিথি বলল, আরে বেটা, হা করে কি দেখছিস? তোর দাদা দেখে পছন্দ করে ছেলের বউ করে নিয়ে এলো। তোর বাপ এক বাচ্চার মা বানিয়ে দিল। কিছুদিন পর তুই আমাকে শাশুড়ি বানাবি। এখন আর মুখ দেখে কি করবি? তুই কি বড় হবি না? তোর আর ভাই বোন লাগবে না? আমি কি তোকে কোলে নিতে হাঁটতে হাঁটতে বুড়ো হয়ে যাব? আজলান ধমকে উঠে বলল, ননসেন্স, ও কিছু বোঝে এসবের? ডোডো এবার আজলানের দিকে তাকিয়ে হাত ঝাপটাতে লাগলো। আজলান তাকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি এক্ষুনি এই ভারী শাড়ি ছাড়ো, সুতির কাপড় গায়ে দাও, ঘেমে ভূত হয়েছ। তিথি সোজা ওয়াশরুমে চলে এলো। সালোয়ার কামিজ গায়ে দিয়ে বেরিয়ে এসে বলল, আয়জা চলে যাওয়ার পর আমার একটুও ভালো লাগছে না অফিসার। আজলান বলল, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না। চলো কোথাও বেড়াতে যাই, রাস্তায় হেঁটে আসি। মকবুল চাচার দোকান থেকে 2 প্লেট ফুচকা খেয়ে আসি, চলো। আজলান বলল, মাথা খারাপ? কোথাও যেতে পারবো না, আয়জাকে দেখতে যেতে হবে। তিথি বলল, আমাকেও নিয়ে চলো। তুমি কাল যেও। ডোডো ঘুমিয়ে পড়ায় আজলান তাকে শুইয়ে দিল। গায়ে কয়েকটা চুমু খেয়ে বলল, মেহবুব শোনো। তিথি দৌড়ে এলো। আজলান বলল, এবার শুয়ে পড়ো ওর পাশে। তিথি শুয়ে পড়ল। আজলান মা ছেলের গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বলল, এবার ঘুমাও। তিথি বলল, আচ্ছা। সে চোখ বুঝল। আজলান ঘরের আলো নিভিয়ে দিয়ে বাইরে চলে গেল। বাড়িটা সত্যি নীরব হয়ে গেছে। আফতাব শেখ জানালেন, আজ আর এই বাড়ি যাচ্ছি না। কাল সকালে তুমি তোমার বউকে নিয়ে বোনের শ্বশুর বাড়িতে যাবে। আজলান শেখ বলল। চিরকাল আপনার কথাই মানতে হয়েছে। আফতাব শেখ বললেন, এজন্যই তুমি এত ভালো একটা বউ পেয়েছো। আজলান বলল, তা অবশ্য মানতে হবে। আফতাব গর্ব করে বললেন, জীবনে যাই করো, এই মেয়েকে কখনো হেই করে কথা বলবে না।
সে সব বোঝে, বুঝেও না বুঝার ভান করে অপর মানুষটিকে যাচাই করার জন্য। আজলান বাইরে বেরিয়ে গেল। ঘন্টাখানিক বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে তিথিকে চুপিসারে ডেকে বলল, মেহবুব চলো বাইরে যাই। তিথি ঘুম থেকে উঠে তার এমন আহ্লাদেপনা দেখে বলল, ঢঙের কথা বলার সময় পাইনি। রাত কটা দেখেছো? আজলান তাকে জোর করে তুলে দিল, বলল। ডোডো ঘুম থেকে ওঠার আগে চলে আসবো। তিথি বলল, না বাপু, আমি আমার বাচ্চাকে ফেলে কোথাও যাব না। আজলান বলল, ওকেও নিয়ে যাব। তিথি খুশি হয়ে বিছানা থেকে নামলো, বলল। শাড়ি পরবো? আজলান বলল। ওই আকাশি রঙেরটা পরো। তিথি বলল। ওটা পরলে আমাকে কালো লাগে। আজলান একটু রেগে বলল, রাতের আধারে সবাই কালো, চুপচাপ পরো, ডোডো উঠে যাবে। তিথি বলল। ওকেও একটা পাঞ্জাবি পরিয়ে দেব? দরকার নেই। তিথি শাড়ি পরতে লাগলো, কুচি ধরতে ধরতে বলল, একটু সাহায্য করো। আজলান বিরক্ত হয়ে এগিয়ে গেল, শাড়ির কুচি ধরতে ধরতে বলল, একটা শাড়িও পরতে জানো না তুমি? তিথি বলল। আমি আমার বরটাকেও পরতে জানি না। আজলান এতে কিছুটা চমকালো, কিন্তু অত মাথা ঘামালো না। তিথি শাড়ি পরা শেষ করে মাথায় সাদা মালা পরতেই ডোডো কেঁদে উঠল। তিথি ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে বলল, ওই গুলু মিয়া, তুই দেখি হেব্বি বজ্জাত। তোর মা বাপকে একটু ভালো সময় কাটাতেও দিস না, ঘুমা চুপচাপ। আজলান তার চিবিয়ে বলল। হোয়াট ইজ গুলু মিয়া? তিথি ফিক করে হেসে ডোডোর গালে চুমু খেতে খেতে বলল, আমার বাপ আমার কলজা। আজলান আরো রেগে গেল। তিথি হাসলো। তিথি লিপস্টিক দেখিয়ে দিল। আজলান তার কথা মতো লিপস্টিক নিয়ে এসে ঠোঁটে পরিয়ে দিতে দিতে বলল, আহা নড়চড় করো না তো। তিথির ঠোঁট একে অপরের সাথে লাগিয়ে পাপ্পা শব্দ করে ডোডোর গালে চুমু দিতেই লিপস্টিকের দাগ বসে গেল। আজলান চাপা স্বরে হিস হিসিয়ে বলে উঠল। এটা কি করলে? তিথি ফিক করে হেসে বলল, আদর দিলাম, সব তুমি নেবে নাকি? আজলান বলল। আচ্ছা ওকে রেখে দাও, চলো। তিথি বলল, না, ওকে রেখে যাব না, আমার বাচ্চা ভয় পেয়ে কেঁদে উঠবে। আজলান ডোডোকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে দুপাশের বালিশ রেখে বলল, চুপ, চলো। বাইরে বাতাস বইছে, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড়ো হাওয়া বইবে, আকাশ ভাঙবে, বৃষ্টি ঝরবে। আজলান তিথির হাত ধরে বাইরে নিয়ে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে সে তিথিকে নিয়ে ঘরে চলে এলো। তিথি বলল, কি হলো? আজলান দরজা বন্ধ করে দিল। তিথি তেড়ে এসে বলল, খেলবো না, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে, বাইরে কি সুন্দর আবহাওয়া। না না, খেলবো না, ভণ্ড লোক কোথাকার, মিথ্যে বলছো কেন? আজলান ঘরের জানালা খুলে দিয়ে বলল, ওই দেখো আকাশের অবস্থা কেমন, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তিথির রাগে শাড়ির আঁচলে লিপস্টিক মুছে ফেলছে। আজলান লিপস্টিক নিয়ে তাকে জানালার পাশে টেনে এনে বলল, মেহবুব তুমি না খেললেও আমি খেলবো, লিপস্টিক পরো। তিথি ঠোঁট বাড়িয়ে দিল। আজলান লিপস্টিক পরিয়ে ঠোঁটের কোনায় তির্যক হাসির রেখা টেনে বলল, অন্ধকারে সবাই কালো, তুমি একটু বেশি। তিথির মন খারাপ হয়ে এলো আকাশের মতো। সে আজলানকে সরিয়ে দিয়ে বলল, না না, আমার মন খারাপ করে দিয়েছো তুমি। এইভাবে লোভ দেখানো ঠিক হয়নি, তার মধ্যে বলছো আমি কালো, এসব ঠিক না। আজলান তাকে তার সামনে এনে দাঁড় করিয়ে বলল। ওই দেখো বৃষ্টি হচ্ছে। তিথি দেখল আজলানের গলা জড়িয়ে ধরে বলল, ভিজতে ইচ্ছে করছে গো, চলো না। আজলান তার কোমর পেঁচিয়ে ধরে গালে নাক ঠোঁট ঘষে চুমু খেয়ে বলল, এত বেশি কথা বললে এক্ষুনি জানালা দিয়ে বাইরে ফেলে দেব। তিথি চুপ করে রইল। পুরুষালী ঠোঁটে চুম্বনে গোটা মুখটা ভিজে উঠতেই তিথি ফিক করে হেসে ফেলে বলল, আমার চরিত্রহীন বেডা মানুষ। আজলান ভীষণ ক্ষেপে গেল। এই সময় কেন এসব কথা বলতে হবে? এক বাচ্চার মা হয়ে এখনো জানে না কোথায় কি বলতে হয়। সে তিথিকে ছেড়ে দিয়ে বলল, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। তিথি তার গলা জাপটে জড়িয়ে ধরে ফর্সা গালে ছোট ছোট চুমু দিয়ে লিপস্টিকের ছাপ বসিয়ে দিতে দিতে বলল, মেহবুব, তোর জামাই একটা লাল কুমড়া পটাশ।
আজলান বলল। কি অবস্থা করেছো আমার? তিথি বলল। দূর বেটা, তোমাকে আদর করার চাইতে ঘুমানো ভালো। বলেই সে চলে যাচ্ছিল। আজলান পেছন পেট জড়িয়ে ধরে নিজের সাথে চেপে ধরতেই তিথি খিলখিলিয়ে হেসে উঠে বলল, আব্বারে, তোমার গোলামের ফুতের গায়ে রাতের শয়তানটা ভর করছে আবার। আজলান তাকে সামনে ফিরিয়ে বলল। এক্ষুনি লিপস্টিকের দাগ মুছবে, এক্ষুনি। তিথি বলল, চলো চলো, বৃষ্টিতে ভিজবো, বেশি দূর যাব না। আজলানকে নিয়ে বেরিয়ে এলো সে। আজলান সদর দরজার পাশে দাঁড়িয়ে রইল। তিথি এক দৌড়ে বাইরে বের হয়ে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, এত সুন্দর বৃষ্টি আমি আগে দেখিনি। আজলান বলল। জ্বর হলে সর্দি মুছতে এসো আমার বুকে। তিথি দু হাত মেলে ঘুরতে ঘুরতে বলল, আফিসার, আমার এত খুশি লাগছে কেন? আজলান তার কাছে দৌড়ে এলো, বলল। তুমি পাগল, এইভাবে চেঁচাচ্ছ কেন? আসতে বলো। তিথি এসে তাকে জড়িয়ে ধরল। আজলান বলল। হয়েছে, এবার চলো। তিথি বলল। জ্বর হোক। আজলান বলল। না না, চলো। তিথি থামল না। আজলান তাকে পাজা কোলা করে তুলে নিয়ে বলল, মাথা খারাপ করবে না মেহবুব, জ্বর হলে আমাকে সামলাতে হবে। তিথি চুপ করে রইল। তার হঠাৎ কান্না পাচ্ছে। সে তো এমন একটা স্বপ্ন দেখেছিল, যাকে সে ভালোবাসবে তার সাথে বৃষ্টিতে ভিজবে, কিন্তু এই বেটা তাকে ভিজতে দিল না কেন আরেকটু? আজলান তাকে নিয়ে যেতে যেতে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি এমন বৃষ্টি আগে কখনো দেখিনি। আজলান বলল, আর কি দেখোনি? তিথি তার চোখের দিকে তাকিয়ে বলল, এমন তোমাকেও।